পত্র জমা দেন এবং যথাক্রমে এই দুটি বিষয়ের উপর এমফিল ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে ভারতীয় সাহিত্য ধারা, সংস্কৃত সাহিত্যে নাটক ও নাট্যকার, সংস্কৃত কাব্য, প্রাচীন ভারতীয় পুঁথিপত্র ইত্যাদি নানান বিষয়ে হওয়া বিভিন্ন প্রকারের আংশিক সময়ের কোর্সে যোগদান করেছেন। স্যার ইস্টার্ন ইন্ডিয়া ওরিয়েন্টাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, অল ইন্ডিয়া ওরিয়েন্টাল কনফারেন্সের আজীবন সদস্য, এছাড়াও ডিআরজি ভারতী, সাগরিকা প্রভৃতি প্রতিষ্ঠানের আজীবন সদস্য হিসাবেও আমরা তাকে পাই। জাতীয় স্তরের সাহিত্য একাডেমির সম্মানীয় উপদেষ্টা হিসাবেও তাকে পাওয়া গেছে। ব্যাস ভারতী, বিক্রম কালিদাস পুরস্কার, বেস্ট সিটিজেন অ্যাওয়ার্ড, সাহিত্যপত্র পুরস্কার, শিক্ষক গৌরব সম্মান প্রভৃতি নানান সম্মানে তিনি ভূষিত ও অলঙ্কৃত হয়েছেন। ভবানীপাটনা, বেরহামপুর, বালসোর প্রভৃতি জায়গায় বিখ্যাত মহাবিদ্যালয় সমূহে নিজের অধ্যাপনা জীবনের শুরু ও বিস্তারের পর 1 এপ্রিল 2008 সাল নাগাদ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। 2014 সাল থেকে 2017 সাল নাগাদ তিনি বিভাগীয় প্রধান হিসাবে নিযুক্ত হন এবং 2016 সালে বিশ্বভারতীর বৌদ্ধ দর্শন ও অধ্যয়ন বিভাগের মুখ্য পরিচালক রূপে নিযুক্ত হয়েছেন। প্রায় 18 জনেরও বেশি ছাত্রছাত্রী স্যারের কাছ থেকে নিজেদের গবেষণা কার্য সুসম্পন্ন করেছে। 21টিরও বেশি গবেষণা প্রবন্ধে বিভিন্ন বিষয়ের উপর তার লেখা আছে। 2টি সংস্কৃত কাব্যগ্রন্থ রচনা করেছেন স্যার। এছাড়াও তার ওড়িয়া ভাষায় লেখা 10টিরও বেশি কবিতার বই ও গল্পগ্রন্থ আছে। আজ আমরা তার কাছ থেকে শুনব কালিদাস সাহিত্যের বিভিন্ন দিক ও আগামী দিনে কালিদাস সাহিত্যের উপর আরো কি কি গবেষণা করা যাবে সেই সমস্ত বিষয় নিয়ে। মহাকবি কালিদাস সরস্বতীর বড় পুত্র, তিনি এক মহান কিংবদন্তি। তাকে নিয়ে যতই চর্চা করি আলোচনার সমাপ্তি নেই, তিনি আজও প্রাসঙ্গিক। সকল দর্শক মণ্ডলীর কাছে অনুরোধ, প্রত্যেকে মন দিয়ে সমগ্র সত্রটি রসাস্বাদন করুন ও একদম অন্তিমে প্রশ্নোত্তরিকা অংশ থাকবে, তাতে আপনারা যোগ দিতে পারেন। অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে। অমিত দা। অনন্তবাবুকে অসংখ্য ধন্যবাদ। আর আমি সময় ব্যয় করব না, কারণ স্যারের মুখ থেকে শোনার জন্যই সকলে অপেক্ষা করছেন। তো আমি একেবারে সরাসরি স্যারকে অনুরোধ করব আজকের সত্রের মূল বিষয় শুরু করার জন্য। স্যার। ओम सुधा समुद्रांत हृदन्मणि द्वीप संगूढ़ बिल्वाटवी मध्य कल्पद्रुमा कल्प कादम्ब कंतार वासप्रिय कृति वासप्रिय सर्वलोकप्रिय देवी तुभ्यं नमो देवी तुभ्यं नमो देवी तुभ्यं नमः। First to research এই পতাকার তলায় সমবেত বহু জ্ঞানের অন্বেষণকারীদেরকে যারা রাস্তা দেখাচ্ছেন, অমিত দে মহাশয়, অনন্ত মুখার্জি মহাশয় এবং অন্যরা, উপস্থিত সংস্কৃত প্রেমীগণ, বস্তুতঃ কালিদাসের বিষয়কে নিয়ে বহু চর্চা এ পর্যন্ত হয়ে গেছে। অনেক পুস্তক লেখা হয়েছে, তবু অনেক কিছু বাকি আছে বলে আমার মনে হয়। সেই প্রসঙ্গে ধরে আমি দুপদ কথা আজকে বলবো। অনেক সময় মনে হয় যে কালিদাসের বিষয় পরিপূর্ণভাবে গবেষিত হয়েছে, অতগুলো বই দেখে মনে হয়, কিন্তু তথ্য তা নয় বলে বহু জ্ঞানী গবেষকরা মনে করে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, কালিদাসের কালকে নিয়ে বহু চর্চা হয়ে গেছে, কিন্তু এখনো চর্চা হচ্ছে। তাহলে বর্তমান কি আমরা আর কালিদাসের কাল বিষয়ে কিছু
আলোচনা করব না? যখন নতুন নতুন তথ্য এসে পৌঁছাবে অবশ্যই চর্চার দিক দিগন্ত পাল্টে যাবে, এবং সেইরকম কিছু বহু সময় হয়েছে। বিভিন্ন আশা নিয়ে সমগ্র ভারতবর্ষে বিবিধ রাজ্যবাসীরা দাবি করে যে কালিদাস আমাদের রাজ্যের কবি। কালিদাস যেমন মধ্যপ্রদেশে উজ্জয়িনী আছে বলে উজ্জয়িনীবাসীরা দাবি করে কালিদাস আমাদের এইখানেই জন্ম নিয়েছেন। কালী শব্দ আছে বলে পূর্ব ভারতে 2-3টে রাজ্য যেখানে কালীর পুজো বেশি হয়, ওরাও দাবি করে যে কালিদাস আমাদের। এইভাবে বিবিধ রাজ্যবাসীরা কালিদাসের জন্মস্থান নিয়েও বহু কথা বলে গেছে, কিন্তু তথাপি কি সে চর্চার অন্ত হয়েছে? কি আর কিছু গবেষণা করার আবশ্যকতা নেই? আমার মনে হয় কালিদাসের বিষয়ে যত অনুধ্যান করা যাবে তত নতুন দ্বার খুলে যাবে। তার জন্য তার উপরে আমরা অবশ্যই গবেষণা জারি রাখবো। কিন্তু হ্যাঁ, সাধারণ স্কুল কলেজে বা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্ররা পড়ে ওরা যেমন কালিদাসকে ভাবে বা লেখে, কালিদাসের বিষয়ে পরীক্ষাতে লেখে, সেসব বিষয় নিয়ে অবশ্যই গবেষণার আবশ্যকতা নেই। যেমন কালিদাসের চরিত্র চিত্রণ কলা, কালিদাসের প্রকৃতি চিত্রণ, এইসব জিনিসকে নিয়ে অবশ্যই বিশেষ গবেষণার আবশ্যকতা নেই। কিন্তু এমন অনেক কথা আছে যার উপরে এখনো কালিদাসের বিষয় নিয়ে গবেষণা করা যায়নি। সেই কারণে আজকের এই আলোচনার পর্ব। কালিদাসের কাল নিয়ে যেহেতু মাত্র 45 মিনিট ভিতরে আমরা কথা বলবো, সেই কারণে সবকিছু বিস্তৃতভাবে বলা তো সম্ভব নয়। কিন্তু কালিদাসের কাল নিয়ে সাধারণ ধারণা যে কালিদাস হচ্ছেন গুপ্ত যুগের কবি, 4th সেঞ্চুরি এডি, খ্রিস্টাব্দ 4th শতকে ওনার সময়। পরীক্ষাতেও ছাত্ররা সেই কথাই লেখে, বইতেই তাই ছাপানো আছে। অনেক বাদ বিবাদ যুক্তিতর্ক পরে শেষে বলা হচ্ছে যে গুপ্ত যুগে কালিদাস জন্ম নিয়েছিলেন। কিন্তু কালিদাস যদি গুপ্ত যুগে জন্ম নিয়েছিলেন, অর্থাৎ পৌরাণিক যুগে যখন পুরাণদের প্রচার প্রসার বেশি হলো, তাহলে উনি কি করে ভুলে যাবেন গণেশকে? আপনারা এটা জেনে রাখুন যে কালিদাসের সাহিত্যে গণেশ নেই, কার্তিকেয় আছে কিন্তু গণেশ নেই। তাহলে কালিদাস গুপ্ত যুগের কি করে হবেন? কারণ গুপ্ত যুগের তো সব দেবতাদের ভেতরে অগ্রগণ্য হচ্ছেন গণেশ। তাহলে আমাদেরকে অন্য কিছু হয়তো চিন্তা করতে হবে। আমি অনেক সময় আমার ছাত্রদেরকে বলি যে গণেশের পূজন অত্যন্ত ব্যাপকভাবে খ্রিস্টপূর্ব 2য় শতকে আরম্ভ হয়েছে। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে যে মথুরা মিউজিয়াম, যদি মথুরা মিউজিয়ামকে আমরা যাই, সেখানে অনেক গণেশ মূর্তি আমরা দেখতে পারবো। আচ্ছা, আমার কথা শুনতে কিছু অসুবিধা আছে কি? তাহলে আমি লাগাবো, বরং জেবিএল লাগাবো। জেবিএলটা তো ওদের জন্য নয়। না না স্যার, শোনা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। শোনা যাচ্ছে তো? আচ্ছা, শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, অসুবিধা হচ্ছে ওকে। না। আচ্ছা, স্যার একটা একটু অনুরোধ করবো স্যার, যদি একটুখানি ক্যামেরাটা খুলে বলতেন, মানে ভালো লাগতো তাহলে কি স্যার, যদি একটুখানি রিকোয়েস্ট ছিল স্যার। এটা এইরকম করে দেবো তো? ক্যামেরাটা যদি স্যার, হ্যাঁ
জানার জন্য। স্যার এটা তো উল্টো হয়ে গেল, আপনি ঠিকই ছিল, হ্যাঁ। অসুবিধা নেই, আপনি যেভাবে বলছিলেন ঠিকই ছিল। না দেখছি রোটেট এটা সেখানে ওইটাকে ধরলে হবে। এইটা তো এবার কিছুটা হয়েছে হ্যাঁ স্যার, হয়েছে স্যার। হ্যাঁ স্যার। না আর কিছু করবো? এটা তো না, না, ঠিক। আমি পূর্ণভাবে দেখা যাচ্ছি, কিন্তু অন্যদেরকে দেখা যাচ্ছে কিনা জানি না। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার। ওকে। তো যমুনা নদী থেকে সংগৃহীত যে গণেশের মূর্তিগুলি সেগুলো মথুরা মিউজিয়ামে সযত্নে রাখানো আছে। কার্বন ডেটিং করে এখন বৈজ্ঞানিকরা বলছে যে এই মূর্তিগুলো হচ্ছে খ্রিস্টপূর্ব 2য় শতকের মূর্তি। তার মানে খ্রিস্টপূর্ব 2য় শতকে গণেশের প্রচার প্রসার খুব ছিল, পুজো হচ্ছিল। অথচ কালিদাস কার্তিকেয়কে বারবার বর্ণনা করছেন বিভিন্ন জায়গায়, কিন্তু গণেশকে করছেন না। সেটা দেখে আমরা চিন্তা করছি এখন যে কালিদাসের কালটাকে পরিবর্তিত করে স্বীকার করা যাওয়ার আবশ্যকতা আছে, কারণ কালিদাস গণেশকে জানতেন না। এইভাবে অনেক কিছু প্রমাণ আছে। এখন একটা পয়েন্ট ধরে আমি বেশ সময় বলতে চাইছি না। আর কালিদাসের কালকে নিয়ে তাহলে একটা উদাহরণ দিয়ে আমি বললাম যে আর উপরে গবেষণা করা যাবার এখনো মানে পরিসর আছে, এবং আমরা সবাই তার বিষয়ে আলোচনা করা উচিত। এবার আরেকটা বিষয় নিয়ে কচিত আলোচনা হয় যে বাল্মীকি আর কালিদাস। বাল্মীকিকে কালিদাসের যে উপমা রহস্য, এটা উনি বাল্মীকি থেকে শিখেছেন। বাল্মীকি হচ্ছেন উপমার আদি স্রষ্টা লৌকিক সাহিত্যে, আর কালিদাস সেই কৌশলকে সংগ্রহ করেছেন আর নিজের কবিতাতে প্রস্ফুটিত করেছেন। তার একটা বাল্মীকি এবং কালিদাসকে নিয়ে উপমা তত্ত্বকে ধরে গবেষণা হবার আবশ্যকতা রয়েছে। শুধু তা নয়, কিছু পণ্ডিতরা এই ভিতরে আবিষ্কারও করে ফেলেছে যে কালিদাস বাল্মীকির পরম ভক্ত ছিলেন, কারণ উনি লাইন বাই লাইন অনেক জায়গায় বাল্মীকির শ্লোক নিজে গ্রহণ করছেন, অল্প একটা দুটো শব্দ পরিবর্তিত করে দিচ্ছেন। কোথায় আইডিয়া পূর্ণভাবে গ্রহণ করে নিজের সাহিত্যকে পুষ্ট করছেন। যেমন কিষ্কিন্ধা কাণ্ডে বর্ষা বর্ণনা হচ্ছে, রাম লক্ষ্মণকে বলছেন যে এই বর্ষার সময় এসে গেল। অয়ম সকালঃ সম্প্রাপ্তঃ সময়োদ্য জলাগমঃ সম্পশ্যত্বম নভো মেঘৈ সমৃতম গিরি সন্নিধৈ। যে বর্ষার সময় এসে গেল, তুমি দেখো কিভাবে পর্বত চূড়াতে এই যে মেঘ সেখানে লেগে আছে, কত সুন্দর লাগছে। তাকেই নিয়ে মেঘদূতের আরম্ভে বক্র ক্রীড়া পরিণত গজ প্রেক্ষণীয়ম দদত্ত বলে কালিদাস বর্ণনা করছেন। অনেক জায়গা আছে যেখানে শব্দসহ কালিদাস বাল্মীকির অনুসরণ করছেন। তার জন্য কালিদাস আর বাল্মীকিকে নিয়ে পুঙ্খানুপুঙ্খ গবেষণা এখনো করা যাওয়া বাকি আছে বলে মনে হয়। আমার দৃষ্টিতে খুব একটা কিছু পড়েনি। লক্ষ্মণ সিং অগ্রওয়াল বলে একজন হরিয়ানার পণ্ডিত, উনি হিন্দিতে একটা বই অবশ্যই লিখেছেন, কিন্তু সেই বইতে যা হয়েছে সুন্দর হয়েছে, কিন্তু যথেষ্ট নয়। তার থেকে বেশিও আমরা খুঁজে পাবো। কালিদাসের উপজীব্য ভাবে উনি বিভিন্ন পূর্ববর্তী কাব্য এবং কালিদাসের কাব্যকে তুলনা করে সাদৃশ্য দেখিয়েছেন।
তার জন্য এই রকমের কাজ কালিদাস বিষয় নিয়ে অধিক হয়ে যাওয়া উচিত। যদি কালিদাসের স্থান বিষয়ে, জন্মস্থান বিষয়ে চর্চা করতে আমার সময় হয়, আমি শেষের দিকে তাকে রেখেছি, তাহলে আমি এই বাল্মীকি প্রসঙ্গটাকে আর একটু ব্যাখ্যা করব। কালিদাস আর ভরতকে নিয়েও বিশেষ চর্চা হয়নি বর্তমান সুদ্ধা। কালিদাসের সাহিত্যে নাট্যশাস্ত্রের প্রভাব বলে তো করা হয়েছে, কয়েকটা বই হয়েছে, কিন্তু কালিদাস আর ভরতের যে তাত্ত্বিক মিলন আছে, যে ওদের মধ্যে একটাই সাহিত্যিক ধারার অনুবর্তী হওয়ার যে প্রবণতা আছে, তার উপরে বেশি কিছু আবিষ্কার করা যাওয়ার বাকি আছে। কেন আমি এই কথাটা বলছি? আমি আবার গণেশকে ফিরে যাচ্ছি। যেমন কালিদাস, সেই রকম ভরতও গণেশকে জানেন না। ভরত অনেক জায়গায় বিঘ্ন বিনায়কা এরকম করে, গণনায়কা এরকম শব্দ ব্যবহার করছেন, কিন্তু গণেশ বলে ব্যবহার করছেন না। অর্থাৎ দ্বিতীয় শতকে গণেশ যে বিঘ্ননাশক দেবতা ভাবে প্রতিষ্ঠিত হয়েছেন খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে, সে কথা ভরত জানেন না। কি করে জানবেন? ভরতের সময় তো আমি স্বীকার করছি 5th সেঞ্চুরি বিসি, খ্রিস্টপূর্ব 5ম শতক। যদিও বহু পণ্ডিতরা ওনাকে খ্রিস্টাব্দ 2য় থেকে 5ম শতক বলে মনে করে, কিন্তু গণেশ এবং অন্যান্য তথ্যকে ধরে ওনাকে 5ম শতক দিকে নিয়ে যাওয়ার আবশ্যকতা আছে বলে আমার মনে হয়। তার উপরে আমার নিজেরও কিছু ইংরেজি প্রবন্ধ আছে, আর তার উপরে অধিকও চর্চা আলোচনা হওয়া উচিত বলে আমার মনে হয়। তবে যেমন কালিদাস তেমন ভরত গণেশকে জানতে পারছেন না। কিন্তু যেমন বক্র ক্রীড়া পরিণত গজ প্রেক্ষণীয় দদর্শ বলে আমি বললাম, সেই রকম কালিদাসের সাহিত্যে হাতির বর্ণনা প্রচুর আছে। হাতিকে ছেড়ে যেমন কালিদাস আগাতে পারছেন না, ওনার চেতনাতে হাতির কল্পনা অত্যন্ত প্রভাবী হয়ে আছে। ঠিক সেই রকম ভরতের 36টা অধ্যায় কোথায় কোথায় 37টা অধ্যায় পাওয়া যায়। আপনারা দেখুন, অধিকাংশ যে উদাহরণ আছে 50% উদাহরণে হাতি আছে। অর্থাৎ হাতিকে অত গ্লোরিফাই করছেন কেন কালিদাস আর ভরত? অথচ এদিকে গণেশ, যার মুখটা হচ্ছে হাতি, মাথাটা হচ্ছে হাতির, গণেশকে তো রিকগনাইজ করছেন না, কিন্তু হাতির খুব মহিমা বর্ণন হচ্ছে। তার কি কারণ হতে পারে? হস্তি পূজন বলে একটা পরম্পরা প্রাচীন ভারতে ছিল, যা ভরতের আগেও ছিল। তারপরে কিছু হাতিকে নিয়ে জাতক গল্প আমরা তো জানি, অনেক কিছু আছে। হস্তি মঙ্গল বলে একটা হাতি পূজা করার বিধি প্রাচীন ভারতে প্রচলিত ছিল। এখনো আমরা বহু দাক্ষিণাত্য রাজ্যে হাতির পূজন নিয়মিতভাবে বিভিন্ন পর্বতে হয় বলে, পঙ্গল ইত্যাদি পর্বতে হয় বলে আমরা জানি। আপনারা যারা গিয়েছেন ত্রিশূর কেরলাতে, সেখানে দেখতে পারবেন বড়কুনাথ মন্দির আছে, শিবের মন্দির। সেখানে বিশেষ বিশেষ অনুষ্ঠান সময়ে হাতির পূজন হয়, শহ শহ হাতি আছে। এবং এই হাতির তত্ত্বকে নিয়ে
অনেক সময়ে উভয় ভরত এবং কালিদাসকে উৎকল দিকে টেনে আনা হয়, কারণ উৎকল এখনো তার জঙ্গলে প্রচুর সংখ্যাতে হাতি আছে এবং ভারতে উৎকলের রাজা একজন রাজা যাকে গজপতি বলা যায়। মহাভারতে উৎকলীয় রাজা কৌরব পক্ষ ধরে গিয়েছে আর ওদের গজ সম্পত্তি দেখে সবাই চমৎকৃত হয়েছে, চকিত হয়েছে। এই হাতি পূজনের যে প্রসঙ্গ, আমার মনে হয় উভয় কালিদাস এবং ভরতকে একটা ধারাতে রাখছে, যে এরা হচ্ছে হস্তি পূজক গোষ্ঠীর ভিতরে এরা ছিল। তবে আমি একটা মাত্র উদাহরণ নিলাম কালিদাস আর ভরতকে ধরে। ভরতের বহু তত্ত্ব, বিশেষ করে নাট্য তত্ত্ব কালিদাস গ্রহণ করেছেন, তার অনুধ্যান বেশি করেও হওয়া আবশ্যক আছে। সেই রকম কালিদাস আর ভাসকে নিয়েও আমরা আলোচনা বা গবেষণা করা উচিত। তার কারণ হচ্ছে ভাসের সময়কে আমরা খ্রিস্টপূর্ব ৪র্থ শতক ধরি, কালিদাস ১০০ বছর পরে খ্রিস্টপূর্ব ৩য় শতক বলে ধরি। এসব বইতে লেখা নেই, এসব হচ্ছে বর্তমানের গবেষণার ফল। ছাত্রদের বইতে এই কাল বা এই ডেটিং পাওয়া যাবে না। তবে যা হোক, ভাস এবং কালিদাসকে নিয়ে বহু চর্চা হবার আবশ্যকতা আছে। উভয়ের নাট্য শিল্প ভিন্ন, উভয়ের নাট্য শিল্প ভিন্ন, এবং আর একটা বড় ভিন্নতা আছে, সেটা শিক্ষক বন্ধুরা নজর করেছেন কি না। ভাসের 13টা নাটক আছে, রামায়ণ উপরে আধারিত, মহাভারত উপরে আধারিত, কিছু কল্পনা এবং কিছু ভাগবত থেকে নিয়েছেন। আপনারা বলুন ভাসের একটা নাটক যেটা শিব পার্বতীর বিষয়কে নিয়ে হয়েছে বা শৈব ধর্মকে নিয়ে হয়েছে, উনি করেননি। তার কারণ হচ্ছে উনি নিজে বৈষ্ণব এবং বৈষ্ণব ধর্মের প্রচার করতে উনি চাইছেন নাটক মাধ্যমে। যেমন পরবর্তী সময়ে খ্রিস্টাব্দ ১ম শতকে বুদ্ধ চরিত ইত্যাদি লেখে অশ্বঘোষ বৌদ্ধ ধর্মের প্রচার প্রসার করবেন বলে চাইছেন। পরিষ্কার ভাবে বলছেন যে আমি যে মহাকাব্য লিখছি, আমি যে নাটক লিখছি, এসব হচ্ছে বৌদ্ধ ধর্মকে প্রচার করার জন্য, তার জন্য বলে উনি পরিষ্কার ভাবে বলছেন। ভাসেরও সেই উদ্দেশ্য ছিল। উনি ভাবছেন যে বর্তমান সময়ে মানে খ্রিস্টপূর্ব ৪র্থ শতকে বৌদ্ধ ধর্মের অত প্রাবল্য যে প্রত্যেক হিন্দু গৃহতে এখন বুদ্ধের কথা ঢুকে গেছে, বুদ্ধের মূর্তি ঢুকে গেছে, বৌদ্ধ সন্ন্যাসীরা বন্ধু হয়ে গেছে। এবার আমি বৈষ্ণব ধর্মের প্রচার করব, বৈষ্ণব বিষয়কে নিয়ে, বিষ্ণু পুরাণ ইত্যাদি বিষয়কে নিয়ে আমি এমন সব নাটক লিখব যে সেগুলো মঞ্চস্থ হবে। তাহলে জনমানসে যে বুদ্ধদেবের যে প্রভাব পড়ছে এখন, সেটা ছড়িয়ে যাবে আর আবার ফিরে আসবে বিষ্ণু নিজে। কিন্তু ১০০ বছরের পর কালিদাস দেখছেন যে তিনি যা করলেন সেটা সফল, সেই রাস্তায় সফল হলেন না। কে? ভাস। এবার সমগ্র ভারতবর্ষে তখন বৌদ্ধ বৈষ্ণব এবং শৈবদের ঝগড়া। আমার দেবতা বড়, আমার দেবতা বড় করে। বিষ্ণুরা শিব মন্দির যাবে না, শৈবরা বিষ্ণু মন্দির যাবে না। প্রচুর বিরোধিতা ওদের মাঝে ছিল। কালিদাস বললেন যদি বৌদ্ধ ধর্মের প্রচারকে যদি অবরোধ করতে চাও, কারণ সে হিন্দু ধর্মকে নষ্ট করে দিচ্ছে, তাহলে আশ্রম বর্ণাশ্রম ব্যবস্থাকেও নষ্ট করে দিচ্ছে, তাহলে শৈব আর বৈষ্ণব উভয় মিলিত হয়ে কাজ করতে হবে। তার জন্য উনি যে কাব্য নাটক ইত্যাদি লেখলেন,
সেখানে উভয় শৈব আর বৈষ্ণব তত্ত্ব আছে। আমি কয়েকটা উদাহরণ দেব, বেশি সময় নেই। রঘুবংশ হচ্ছে বৈষ্ণব মহাকাব্য, কারণ রামচন্দ্র ইত্যাদি সেখানে সব আছেন। কিন্তু আরম্ভে মঙ্গল শ্লোক হচ্ছে শিব পার্বতী। দেখুন, वागर्था इव संपृक्तो वागर्थ प्रतिपत्ते जगतः पितरौ वंदे पार्वती परमेश्वर। কেন? কারণ যদি বৈষ্ণব কাব্যে লিখছেন তাহলে তো বিষ্ণু আর লক্ষ্মীর উনি বন্দনা করা উচিত। উনি করতে চাইছেন কি না শৈব আর বৈষ্ণবকে একসাথে নিতে চাইছেন, তার জন্য এই যে মিলামিশা একটা করাচ্ছেন। বহু জায়গায় সেই রকম হয়েছে। মেঘদূত যারা পড়েছেন, যক্ষ হচ্ছে শিবের ভক্ত, হিমালয়ে থাকে, যেখানে শিব নিজে থাকেন। কৈলাসের পাশেই অলকাপুরী। অর্থাৎ মেঘদূত হচ্ছে শৈব কাব্য। কিন্তু বহু জায়গায় রঘুপতি পদেই রঙ্কিতং মেখলাসু, রামগিরি বর্ণনা করা হচ্ছে। রামগিরির কটিদেশে রামের চিহ্ন আছে বলে উনি বলছেন যক্ষচক্রে জনকতনয়া স্নান পুণ্যোদকেষু, বলে সীতার কথাও বলছেন। বর্হেণেব স্ফুরিত রুচিনা গোপবেশস্য বিষ্ণু, গোপবেশী বিষ্ণুর কথা বলছেন সেই মেঘদূতে। অথচ মেঘদূত হচ্ছে শৈব কাব্য, আরম্ভ থেকে শেষ পর্যন্ত শিব, কৈলাস, যক্ষ ইত্যাদি ইত্যাদি কথা। কি করছেন কালিদাস? কালিদাস চাইছেন যে শৈব আর বৈষ্ণবদেরকে একসাথে ধরে রাখবেন, তাহলে হয়তো বৌদ্ধ প্রভাবটা কমবে। কারণ বৌদ্ধ দর্শনে বহু কথা এমন আছে যা বেদের বিরোধী, ওদেরকে সেই কারণে নাস্তিক বলে বলা যায়। নাস্তিকাহ বেদ নিন্দকাহ। তাছাড়া আরেকটা নতুন কথা উনি করতে চাইলেন, যে ভাষ্য সবসময় অধিকাংশ তো ভক্তিতে গেলেন। স্বপ্নবাস দত্তে কিছুটা শৃঙ্গার আছে, প্রতিজ্ঞা যোগন্ধরায়ণে কিছুটা শৃঙ্গার আছে, অবিমার্গে কিছুটা শৃঙ্গার আছে, কিন্তু অধিকাংশ ভক্তি। অথচ উনি দেখলেন যে স্বপ্নবাস দত্তম নাটক সব থেকে প্রসিদ্ধ। কেন? না সেখানে শৃঙ্গার রসের পরিবেশন হচ্ছে বলে। সেখান থেকে প্রেরণা নিয়ে কালিদাস কি করলেন, ভাবলেন যে না, আমি শৃঙ্গার রসকে প্রধান মনে করে কবিতা লিখব। ভাষের পরে সংস্কৃত সাহিত্যে একটা আধুনিকতা উনি আনলেন, আর সেটাই শৃঙ্গারিকতার মাধ্যমে আনলেন। যে কি কি কাব্যশিল্প উনি গ্রহণ করলেন, যা ফলে ভাষা থেকে উনি ভিন্ন হবেন, তার উপরে গবেষণা হবার আবশ্যকতা আছে। কারণ আমরা ডিটেল এখন গবেষণা তার উপরে করিনি, যে বুদ্ধ ধর্মের প্রভাবকে প্রতিহত করতে এ দুজন কিভাবে কাজ করেছে সাহিত্যের মাধ্যমে, তার উপরে গবেষণা হবার আছে। আমি তো মাত্র কেবল সুরাক দিলাম, তার উপরে বেশি কিছু গবেষণা হবার আছে। যখন শৃঙ্গারের প্রসঙ্গ পড়েছে, আমরা ভবভূতি কেউ কালিদাসের সাথে তুলনা করতে পারি। কবয় কালিদাসাদ্যা ভবভূতির মহাকবি বলে বলা যায়। কিন্তু কালিদাস যখন শৃঙ্গার রসকে প্রধানভাবে বরণ করে নিচ্ছেন, ভবভূতি করুণ রসকে প্রাধান্য দিচ্ছেন, এবং এক এব করুণ বলে একো রস এক এব রস করুণ বলে বলছেন, তার ভিতরে রহস্যটা কি আছে তার আলোচনা করা যাওয়া দরকার। উভয় হচ্ছেন ব্রাহ্মণ্য ধর্মের সমর্থক, কালিদাস এবং ভবভূতি। হিন্দু ধর্মের, হিন্দু যজ্ঞের, বেদ, উপনিষদ এবং দর্শন এ সব কিছুর সমর্থক উভয়। অথচ কালিদাস শৃঙ্গার দিকে আছেন, ভবভূতি করুণা রস দিকে আছেন। কেন? তার ঐতিহাসিক পৃষ্ঠপটটা কি, সেইটার উপরে এখনো গবেষণা হয়নি। সেই ঐতিহাসিক পৃষ্ঠভূমিকে আমরা যদি চাই একটু নিতে পারি। তাছাড়া কালিদাসকে নিয়ে, মানে কালিদাসের জীবনকে নিয়ে অনেক নাটক ইত্যাদি লেখা হয়েছে, উপন্যাসও লেখা হয়েছে সংস্কৃতে। কিন্তু গবেষণামূলক কাজ কালিদাসের জীবনীকে নিয়ে বর্তমান পর্যন্ত হয়নি।
এইটার উপরে কাজ করা খুব দরকার আছে। যে আমি তো মনে করি কালিদাসের জীবনটা এরকম যে কালিদাস মধ্যপ্রদেশের সীমান্ত অঞ্চলে যে ওড়িশার অঞ্চল যেটাকে দণ্ডকারণ্য বলা যায় সেই অঞ্চলে উনি জন্ম নিয়েছেন, কিন্তু জীবনের অধিকাংশ অংশ উনি বাইরে কাটিয়েছেন। উনি চলে গেছেন কাশ্মীরে উনি পড়ালেখা করেছেন। তার জন্য কাশ্মীরি শৈব দর্শনের প্রভাব সব জায়গায় আছে। একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, ইয়াশ্রুতি ষষ্ঠরাধ্যা বলে যে নান্দি শ্লোক শকুন্তলাতে আছে শিবের অষ্টমূর্তি, এ হচ্ছে শৈব দর্শন, কাশ্মীরি শৈব দর্শনের তত্ত্ব। এবং অভিনবগুপ্ত যিনি অভিনব ভারতী লিখছেন নাট্যশাস্ত্র রূপে টিকা, প্রত্যেক অধ্যায়ে শিবের একটা রূপকে বর্ণনা করে উনি বন্দনা করছেন। তার ভিতরে এই অষ্টমূর্তি বারবার আসছে। অভিনবগুপ্ত আমরা সবাই জানি কাশ্মীরবাসী এবং কাশ্মীরি শৈব ধর্মে উনি দীক্ষিত। ওয়াগর্থাইব সম্পৃক্ত ওয়াগর্থ প্রতিপত্তে, সে কথা আমরা এখন সংক্ষেপে কিছু বলছিলাম। তার পেছনেও কাশ্মীর শৈব দর্শনের প্রভাব আছে। তন্ত্রালোকতে তিনি বলছেন অভিনবগুপ্ত, তন্ত্রালোক হচ্ছে কাশ্মীর শৈব দর্শনের একটা প্রধান মানে আগম পক্ষের প্রধান গ্রন্থ। অর্থ শম্ভু শিবা বাণী, অর্থাৎ অর্থটা হচ্ছে শিব আর বাণী বা বাকটা হচ্ছে পার্বতী। এ কথা কালিদাস বলার আগে, বহু আগে কাশ্মীরি শৈব দর্শনে ছিল, যা পরবর্তী সময়ে অভিনবগুপ্ত তার স্মরণ আবার করিয়েছেন তন্ত্রালোকে। অনেক আছে, তাকে আমি ছেড়ে দিচ্ছি কালিদাস কিভাবে কাশ্মীরি শৈব দর্শন দ্বারা প্রভাবিত এবং কালিদাস সেখানে পড়েছেন বলে, কাশ্মীরে পড়েছেন এবং সাধনা করেছেন বলে আমাদের মত। তার বিষয়ে আলোচনা অবশ্যই হওয়া উচিত। যে নীল সরস্বতীর সাধনা ইনি করেছিলেন সারদা মন্দিরে, সে সারদা মন্দির এখন ভারতে নেই, পাকিস্তানে আছে, জরাজীর্ণ হয়ে পড়ে আছে, হয়তো নষ্ট হয়ে যাবে আর কিছুদিন গেলে। সেখানে উনি নীল সরস্বতীর যে সাধনা করেছিলেন কালিদাস, তার উপরে কোনো গবেষণা হয়নি। নীল সরস্বতী তত্ত্বকে ধরে কালিদাসের জীবনকে পর্যালোচনা, কালিদাসের সাহিত্যকে পর্যালোচনা করা যায়নি। বিষয় কঠিন, কিন্তু কেউ পণ্ডিত মানুষ তো অবশ্য করা উচিত। এই কারণে আমরা অবশ্য কালিদাসকে কাশ্মীরে উনি পড়ালেখা করেছেন বলে বিশ্বাস করব। তারপরে উনি গিয়েছেন, আচ্ছা কালিদাস আসলেন কি করে কাশ্মীর, সেটা একটা প্রধান প্রশ্ন। এই বিষয়গুলো আমি আগে চিন্তা ভাবনা করেছি, আমি শুধু নির্যাসটা বলছি যে ওড়িশাতে জানি উনি জন্মিত, মধ্যপ্রদেশ বর্ডারে, যেখানে রামগিরি পর্বত আছে। তার বিষয়ে যদি সময় হয় আমরা তো বলবো কালিদাসের স্থান বিষয়ে। তাহলে উনি কাশ্মীর কেন আসলেন অত দূর, কি কারণ? যে কাশ্মীর আর উড়িষ্যা এই দুটো প্রাচীন সময়ে প্রধান শৈব পীঠ ছিল। তাই কাশ্মীর থেকে মানুষরা উড়িষ্যা আসতো, উড়িষ্যা কাশ্মীর যেত। এরা সেখানে পৌঁছে যাতায়াত যখন করছে, তার ভিতরে এই গরিব ছেলে কালিদাস কখন ঢুকে চলে গেছে কাশ্মীর, এইটা আমাদের একটা কল্পনা। কিন্তু শুধু কল্পনা নয়, কাশ্মীর আর ওড়িশাকে সংযুক্ত করতে অত্যন্ত দৃঢ় তথ্যও আছে। একটা দিচ্ছি, অনেক দিতে সময় নেই, একটা দিচ্ছি। কৈকলাদ সংহিতা অথর্ববেদের দুটোই জায়গায় পাওয়া যায়, ওড়িশাতে আর কাশ্মীরে। কেন? কৈকলাদ সংহিতা একটা অথর্ববেদের যে প্রমুখ শাখা, শুধু কাশ্মীরে আর ওড়িশাতে কেন পাওয়া যায়?
তার মানে একটা প্রাচীন ভারতে ওড়িশা আর কাশ্মীর ভেতরে একটা সম্পর্ক ছিল এবং শৈব ধর্মের সম্পর্কও সেই রকম ছিল। তাই কালিদাসের জীবন, উনি রাজদরবারের রাজকবি হচ্ছেন উজ্জয়িনীতে। উজ্জয়িনীতে গড়কালিকা বলে আছে, আপনারা যদি উজ্জয়িন যাবেন দেখবেন কালিকার একটা বিশাল দুর্গ হয়েছে, তার ভিতরে কালিকা মন্দির আছে। আমি যে প্রথমে যে মঙ্গলাচরণ বললাম, সুধা সমুদ্রান্ত হৃদয়মণি দ্বীপ সংরূঢ় বিল্বাটবী মধ্যম কল্পদ্রুমা কল্প কাদম্ব কান্তার ওয়াসপ্রিয় ইত্যাদি, অনেকরা বিশ্বাস করে কালিদাস এটাকে লিখেছেন। ইয়ার নাম হচ্ছে শ্যামলা দণ্ডকম। ক্বচিত পণ্ডিতরা জানে যে কালিদাস একটা গদ্যও লিখেছেন, এটা হচ্ছে গদ্য, শ্যামলা দণ্ডক। গদ্যম কবি নাম নিকষম বদন্তি। জীবনের শেষ সময়ে কালিদাস এটাকে লিখেছেন বলে যে যেহেতু উনি কালীর ভক্ত, সেই কারণে আর ইনি শ্যামলা দণ্ডকম লিখছেন। উজ্জয়িনীতে গড়কালিকা আছে, কালিকা মন্দির, বিশাল মন্দির আছে। তাহলে কালিদাস উজ্জয়িনী ছিলেন, মানে যখন এসে উজ্জয়িনীতে পৌঁছালেন তখন ওনার তপস্যা শেষ হয়ে গেছে। নীল সরস্বতী বা কালীর সাধনা উনি করে সিদ্ধি লাভ করেছেন। উনার প্রভাবে উনার মানে ইয়েতে হয়তো কালী মন্দির আছে, কিংবা আগে বিক্রমাদিত্য আগে হয়তো মন্দির করেছেন। বিক্রমাদিত্যের তো নিজের দেবী হচ্ছেন ভিন্ন, হরসিদ্ধি। হরসিদ্ধি মন্দিরও আছে মহাকালী মন্দিরের পাশে উজ্জয়িনীতে, কিন্তু ইয়ে পরে হয়েছে এই যে মন্দির। তারপরে কালিদাস যাচ্ছেন শ্রীলঙ্কা, যেখানে উনি মারা যাচ্ছেন, একটা বেশ্যার হাতে উনি মারা যাচ্ছেন, সে কথাও কিংবদন্তি আমরা জানি। এবার সংক্ষেপে বলে দিই যে কালিদাস বিষয়ে যা যা কিংবদন্তি আছে সমগ্র ভারতবর্ষে, তাকে নিয়েও একটা গবেষণা এখনো হয়নি। কালিদাস রহস্য বলে একটা বই ওড়িশাতে প্রসিদ্ধ, ওড়িয়াতে লেখা। কালিদাসের অনেক কিংবদন্তি রচিত আছে কালিদাস রহস্যতে, সেইটাও তারও অনুবাদ হওয়ার আবশ্যকতা আছে ইংরেজিতে কমসে কম, তাহলে সবাই জানতে পারবে আন্তর্জাতিক স্তরে। এবং কালিদাস বিষয়ে যত কিংবদন্তি সমগ্র ভারতবর্ষে আছে তার সংগ্রহ করে গবেষণাও হওয়া উচিত, আর তার ভিতরে এই জীবনটাও চলে আসে। রামগিরিকে আমরা চিহ্নিত করতে হলে মধ্য কিছু তথ্য ধরে গবেষণা আমরা করব। আমরা সেসব করি না। আমাদের ধারণা যে শুধু মল্লিনাথকে ধরে মেঘদূত পড়ে নিলে যা রামগিরি বিষয়ে উনি বলেছেন সেইটাই ঠিক। আপনারা জানেন মল্লিদাস আমাদেরকে মিসগাইড করেছেন। মল্লিনাথ বলছেন যে এই যে রামগিরি, এই রামগিরিটা কিছু নয়, চিত্রকূট। চিত্রকূট যদি, তাহলে কালিদাস চিত্রকূট বলে কেন লিখলেন না, রামগিরি বলে কেন লিখলেন? আমি গেলাম চিত্রকূট, সেই কারণে সেখানে গেলাম, দেখলাম সবটি স্ফটিক শিলা, চিত্রকূট পর্বত, তার চারপাশে পরিক্রমা চারদিকে করতে ব্যবস্থা আছে, অনেক রামের মানে স্মৃতিচিহ্ন আছে, সেখানে সীতারাম ছিলেন চিত্রকূটে, সেটা তো মানা যাবে। কিন্তু চিত্রকূটকে রামগিরি কেন বলবো? যদিও রাম সীতা সেখানে একত্র ছিলেন, কিন্তু আরেকটা তথ্য আপনারা মনে রাখুন, মেঘদূতে এমন একটা নদী, পর্বত বা স্থানের বর্ণনা কালিদাস করেনি যেখানে উনি তার নামটাকে পাল্টিয়ে দিচ্ছেন, কোনো জায়গায় করেনি। যার নদী, পর্বত ইত্যাদি নগরের ইত্যাদির বর্ণনা করছেন এখনো সেগুলো সেই নামে আছে। তাহলে রামগিরিকে চিত্রকূটকে রামগিরি কেন করে দেবেন? চিত্রকূট শব্দকে ব্যবহার করেও মন্দাক্রান্ত ছন্দ উনার হচ্ছে, यक्ष चक्रे जनक तनया स्नान पुण्यो दपेशु स्निग्ध छाया तरुषु बसतिम চিত্রকূটাশ্রমেশু হচ্ছে তো। তাহলে রামগিরি আশ্রমেশু কেন বলবেন? তার জন্য মল্লিনাথ মিসগাইড করেছেন। একজন প্রসিদ্ধ বেঙ্গলি টিকাকার ভরত সেন, যিনি একজন বৈদ্য, ভরত মল্লিক বলে বলা যায় ওনাকে, উনি বলছেন না না, ইয়ে মল্লিনাথ যা বলছেন সে ঠিক নয়। চিত্রকূট থেকে দক্ষিণ রামগিরি, এবং সেটা শুধু ওড়িশার রামগিরি বলে চিহ্নিত হচ্ছে, ভরত সেন নিজে বলছেন। আর চিত্রকূট থেকে দক্ষিণ পূর্বকে আসলে ওড়িশার
রামগিরি পড়ছে। তাছাড়া যে লোককথা কালিদাস সাহিত্যে আছে, বহু লোককথা আছে, তার সুরাট অনেক আছে, তার উপরে কাজ হয়নি। মানে ফোক এলিমেন্ট যেটা কালিদাসের সাহিত্যে, ভরত বলছেন লোকধর্মী আর নাট্যধর্মী দু রকমের নাটক। লোকধর্মীটা হচ্ছে সাধারণ মানুষদের জন্য, ওপেন প্যান্ডাল, চারদিকে বসবে মানুষ, নাটক হবে, দেখবে, যাত্রা যেটাকে বলা যায়। নাট্যধর্মী হচ্ছে যে ক্লোজ সার্কেল, হয়তো অডিটোরিয়াম হয়ে গেছে আর প্রতিষ্ঠিত মানুষরা বসেছে, রসতত্ত্ব নাট্যতত্ত্ব যারা জানে পণ্ডিতরা বসে আছে, সাধারণ মানুষের স্থান নেই সেখানে। আর এই লোকধর্মীতে কি হয় না, লোককথা লোকচরিত্র সবাই ঢুকে যায়। কালিদাসের যে ধীবর সে হচ্ছে লোকচরিত্র থেকে চলে এসেছে, লোকধর্মী এরিয়া থেকে চলে এসেছে ষষ্ঠ অঙ্কে অভিজ্ঞান শাকুন্তলে। সেরকম বহু কিছু ভাব পাবো। আর তার জন্য যে ফোক এলিমেন্ট, যে লোককথার যে তত্ত্বগুলো কালিদাস সাহিত্যে আছে, তার উপরে কাজ একদম হয়নি। একটাও বই আমি বর্তমান সুদ্ধা দেখিনি, যদি আপনারা দেখেছেন আমাকে জানাবেন। কালিদাসের সৌন্দর্য তত্ত্বকে ঠিকভাবে পরিশীলন করা যায়নি এখনো। কালিদাসের সৌন্দর্যের ভিতরে এক রকমের বৈরাগ্য আছে, এক রকমের বেদনা আছে। তার আবিষ্কার করে তাকে ভালোভাবে লেখা খুব দরকার আছে, সেটা করা যেতে পারেনি। কালিদাসের কাব্যতে রবীন্দ্রনাথ বলছেন যে প্রেম এবং কর্তব্য ভেতরে যে সংঘর্ষ হয়েছে, কাজ ছেড়ে যক্ষ চলে আসছে তার প্রিয়ার পাশে রাতে, তার জন্য পদ্ম পুষ্করিণী নষ্ট হয়ে যাচ্ছে, মানে স্বর্গ থেকে ঐরাবত হাতি তার সাথীরা এসে নষ্ট করে দিচ্ছে। এখানে কি হলো, প্রেমের কারণে কর্তব্য বিচ্যুত হলো। দুষ্যন্তের কর্তব্য হচ্ছে আশ্রমের সুরক্ষা দেওয়া, অথচ অনুমতি না নিয়ে উনি গান্ধর্ব বিবাহ করলেন শকুন্তলাকে। কর্তব্য বিচ্যুত হলেন কিসের জন্য না প্রেমের জন্য। যে প্রেম এবং কর্তব্যের যে সংঘর্ষ এবং তার জন্য যে দণ্ডবিধান, তার জন্য যে যন্ত্রণা, তাকে কালিদাস অত্যন্ত সুন্দরভাবে মার্মিকভাবে বিভিন্ন জায়গায় দেখিয়েছেন। তার উপরে সুন্দরভাবে আমরা কিছু কাজ অবশ্যই করতে পারবো। অনেক কিছু আছে, সময় হয়ে যাচ্ছে, আমি আর মাত্র 5 মিনিট নেব। যত কমেন্টারি আছে, যত টিকা আছে, তার উপরে বর্তমান সুদ্ধা কাজ হয়নি। 12টা টিকাকে নিয়ে প্রফুল্ল কুমার মিশ্র মেঘদূতের 12টা টিকাকে নিয়ে একসাথে একটা ভলিউম করেছেন। তবে অনেক টিকা আছে, তাকে আমরা অবশ্যই নেওয়া উচিত। শতাধিক টিকাকে সংগ্রহ করে 125টা বসন্ত কুমার ভট্ট, প্রফেসর বসন্ত কুমার ভট্ট, আহমেদাবাদ, উনি শকুন্তলার পর্যালোচনা করে বার করেছেন যে শকুন্তলার বস্তুত যদি ঘটনাবলীর নূতনতাকে যদি গ্রহণ করে আমরা ভাগ করি, তাহলে অভিজ্ঞান শাকুন্তলে 35টা অঙ্ক হচ্ছে, 7টা অঙ্ক নয়, 35টা অঙ্ক হচ্ছে। এবার উনার এই বিচিত্র এবং চমৎকারী বইটা রাষ্ট্রীয় সংস্কৃত সংস্থান বা সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি দিল্লি এখন ছাপিয়েই দিয়েছে, আপনারা চিনতে পারেন, দেখতে পারেন। তো কালিদাসের অন্যান্য গ্রন্থেরও বস্তুতঃ আমরা টিকাদের পর্যালোচনা করিনি। একটা টিকা ধরে আমরা আমাদের কিভাবে চাকরি পাবো, কিভাবে পেট পোষবো, সেই কাজে লেগে আছি। কিন্তু কোনো একটা টেক্সট, কোনো একটা বইয়ের সবগুলো টিকা সংগ্রহ করে, যত সম্ভব সংগ্রহ করে তার উপরে পর্যালোচনা করা হয়নি। প্রফুল্ল কুমার মিশ্রের নাম নিলাম, 12টা টিকা নিয়ে মেঘদূতের একটা ভলিউম করেছেন, কিন্তু কোনো পর্যালোচনা উনি করেন, টিকাগুলো একসাথে করে দিয়েছেন। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, সেই টিকাকে ব্যবহার করে কালিদাসের উপরে আমরা নতুন গবেষণা করব। তাহলে মেঘদূত উপরে টিকাকাররা কি কি তথ্য দিয়েছেন তার পর্যালোচনা হতে পারবে। কালিদাসের শৃঙ্গারিতাকে অনেক বিরোধ হয়েছে, যেমন ভরতের রসতত্ত্বকে প্রচুর বিরোধ হয়েছে। সেই কারণে 1000 বছর পর্যন্ত রসতত্ত্ব বিষয়ে আর কেউ কিছু বললো না, এমনি কি কাব্যতত্ত্বের পর্যালোচনাই হলো না। ভরতের 1000 বছরের পরে যদি ওকে 5th সেঞ্চুরি BC ধরা যায়, তাহলে 1000 বছরের পরে ভামহ আসছেন কাব্যতত্ত্ব গ্রন্থ লিখতে।
আর সেও রসতত্ত্বকে একদম উচ্চারণই করছেন না, উনি অলঙ্কার সম্প্রদায় সৃষ্টি করছেন। ইয়া ভিতরে রহস্য কি? 1000 বছরের রহস্য কি? শূন্যস্থান কেন? ভীষণ বিরোধ হয়েছে যে ভরত কি করছেন, সমাজকে বিভ্রষ্ট করে দিচ্ছেন। এই যে শৃঙ্গার রসকে সমাজকে উনি বিভ্রান্ত করছেন মানুষদেরকে। সেই কারণে রসতত্ত্ব উপরে অনেক পরে যাই আলোচনা হয়েছে। ঠিক সেই রকম কালিদাসের মেঘদূত অত সুন্দর, মেঘদূত এক সুন্দর গ্রন্থ, দ্রুত কাব্য লঘু কাব্য হবে না কি হবে এর উপরে পর্যালোচনা অনেকরা করেছে। কিন্তু একটা আশ্চর্যকর কথা আপনাদেরকে আমি স্মরণ করে দিচ্ছি, আনন্দবর্ধনের মতো কাব্য বিজ্ঞানী মেঘদূতের উচ্চারণ করেন। মেঘদূত থেকে কম কাব্যের গুণবালা যে অমরু শতকম, সেখান থেকে বারবার নিচ্ছেন শ্লোক। সমগ্র ধ্বন্যালোকে একটা শ্লোক নেই মেঘদূতের, অথচ অমরু শতক থেকে মেঘদূত কত উঁচু স্থানে আছে। কেন এটা হয়েছে? অর্থাৎ দশম একাদশ দশম শতক পর্যন্ত মধ্য কালিদাসের শৃঙ্গারিকতাকে পণ্ডিতরা স্বীকার করেনি। মনে হয় তাকে যেমন বিরোধ করে ভগবতী করুণাকে প্রধান বলে মনে করলেন। এসব তত্ত্বকে পর্যালোচনা করে আমরা এসব পেছনে যে সত্য আছে তার আবিষ্কার অবশ্যই করা উচিত। আর কালিদাস কোন কোন জায়গা থেকে কি কি সংগ্রহ করেছেন তার পরিপূর্ণভাবে পর্যালোচনা হয়নি। ভাস থেকে নিয়েছেন, বাল্মীকি থেকে নিয়েছেন, পুরাণদের থেকে নিয়েছেন, মহাভারত থেকে নিয়েছেন, কিন্তু তার প্রত্যক্ষভাবে কোথায় কি কি জিনিস এনেছেন সেগুলো করা উচিত। আমি বললাম লক্ষণ সিং অগ্রওয়াল উনি কিছু করেছেন যে কালিদাস কিভাবে বাল্মীকির দ্বারা গভীর প্রভাবিত, বাল্মীকির অনেক শ্লোক উনি নিয়ে আসছেন, একটা দুটো শব্দ পরিবর্তন করে পুরো শ্লোকটা বাল্মীকির লাগিয়ে দিচ্ছেন। অনেক জায়গায় আছে ওনার মহাকাব্যতে, কিন্তু তার পর্যালোচনা আমরা অবশ্যই করা উচিত। মানে কালিদাস কোথায় কোথায়, সোর্স অফ কালিদাস এই টপিকটা কোথায় কোথায় থেকে এনেছেন কাব্য বস্তু আর কাব্য শৈলী ইত্যাদি, কাব্য শিল্প ইত্যাদি, তাকে সংগ্রহ করা খুব আবশ্যক আছে। আর যা বললাম কালিদাসের জন্মস্থান, সে বিষয়ে মধ্যে আমরা অধিক আলোচনা করা উচিত। সব জায়গায় বলা হচ্ছে কাশ্মীরিয়ান বলছেন কালিদাস কাশ্মীরতে পড়েছেন, কাশ্মীরিয়ান বলছেন যে কালিদাস আমাদের। আরে আপনি কোথায় আছে কালিদাসের সাহিত্যে? সব জায়গায় তো আম, আম তো কাশ্মীরে নেই। কালিদাস কাশ্মীরের হবে কি করে, হবেন কি করে? কালীর পূজক বলে যদি বলা যায় যে পূর্ব ভারতে বেঙ্গল, আসাম ইত্যাদিতে কালিদাস জন্ম নিয়েছেন বলে অনুধ্যান করা যায়, তাহলে রামগিরি কোথায় আছে? কারণ মেঘদূতকে কালিদাসের আত্মজীবনীমূলক কাব্য বলে বলা যায়। উনার যে বিরহ, সম্রাট বিক্রমাদিত্যের যে বোন, তাকে উনি ভালোবেসেছেন, ধরা পড়েছেন। বিক্রমাদিত্য উনাকে নির্বাসিত করছেন নেপালে। নেপাল হচ্ছে হিমালয়ের একটা অংশ, সেখানে উনি 1 বছর থাকছেন। সেই কথাকে নিয়ে উনি মেঘদূত লিখেছেন। অর্থাৎ কালিদাস যা যা বর্ণনা করছেন তার ভিতরে আত্মজীবনী প্রতিফলিত আছে। আরম্ভে রামগিরিকে যেহেতু দিচ্ছেন, রামগিরিটা উনার জন্মস্থান হতে পারে এরকম পণ্ডিতরা মনে করছেন। আম্রকুট এরিয়াটা উনার জন্মস্থান হতে পারে সেই রামগিরির পাশে। দণ্ডকারণ্য উনার জন্মস্থান হতে পারে। এই তিনটে জিনিস উড়িষ্যাতে পাওয়া যাচ্ছে এখন। ওমরকোট বলে নগর আছে, তার পাশে রামগিরি বলে একটা পর্বত আছে। নাগপুরের যে রাম টেকরি, সেইটাকে ওরা বলছে যে এইটা হচ্ছে রামগিরি। টেকরি মানে মারাঠিতে হচ্ছে পর্বত বা পাহাড়, রাম টেকরি হচ্ছে আমাদের রামগিরি বলে ওরা দাবি করছে। ওরা সব পাথরে পুরো মেঘদূতটাকে লিখে নিয়েছে। আপনারা যারা গতবার হয়েছিল 2020-তে নাগপুরে যে অল ইন্ডিয়া ওরিয়েন্টাল কনফারেন্স হলো, আপনারা গিয়ে দেখেছেন নিশ্চয়
কিভাবে ওরা প্রচার প্রসার করছে পাথরে লিখে দিয়েছে মেহুদকে, কিন্তু কি করে হবে সেখানে? আমাদের সেই রামগিরি দরকার, রাম টেগড়ি নয়, নম্বর 1। নম্বর 2, সহ প্রত্যগ্রহী কুটজ কুসুময়ী কল্পিতার্ঘায় তস্मै প্রীত প্রীতি প্রমুখ বচনম স্বাগতম ব্যাজহার। কুটজ ফুলের গন্ধ সেখানে কোথায়? অথচ এদিকে আছে। ওড়িশার যে দণ্ডকারণ্যের যে রামগিরি পর্বত, সেখানে কুটজ গাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়। অতএব আমি দাবি করব না যে ওড়িশার একদম বলে, কিন্তু তার উপরে অধিক গবেষণা হবার আবশ্যকতা আছে। ওড়িশার সপক্ষে বর্তমান বেশি পাওয়া যাচ্ছে, প্রমাণ পাওয়া যাচ্ছে, কিন্তু তার অর্থ নয় যে তার থেকে বেশি প্রমাণ আমরা পেতে পারবো না খুঁজি আমরা। কালিদাসের জন্মস্থান এখনো রহস্যময় হয়ে আছে, তার উপরে কাজ করি। আর আমি অতক্ষণ ধরে খুব সংক্ষেপে আমি বললাম কথাগুলি, আর প্রত্যেক বিষয়ে একটা একটা থেসিস। আর আমাকে আপনারা নিমন্ত্রণ করে এই বিষয়ে কিছু বলতে সুযোগ দিয়েছেন, তার জন্য আন্তরিক ধন্যবাদ। বন্দে সংস্কৃত মাতরম। স্যারকেও অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে অনেক অজানা তথ্য, অজানা জায়গা আমাদেরকে স্যার জানালেন। তো আমি এবার ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করব, যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে শুনলেন, আগামীর গবেষক যারা গবেষণা করতে চাইছেন, তাদের যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা সরাসরি স্যারকে প্রশ্ন করতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ক, গবেষণা বিষয়ক বা এই জাতীয় কাজের জন্য, অবশ্যই স্যারের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন বা বলতে পারেন। যে কেউ নিজের মাইক আনমিউট করে প্রশ্ন করতে পারেন। স্যার প্রণাম। খুব ভালো লাগলো আলোচনাটা শুনে। আমার একটা জিনিস জানতে ইচ্ছা হলো ওই মেঘদূত সম্পর্কে, যে মেঘদূতের সঙ্গে ওনার জীবনী জড়িত রয়েছে, এইটা কি প্রমাণিত হয়ে গেছে, মানে এর উপরে কাজ হয়ে গেছে? মেঘদূত আবার বললো, মেঘদূতের সঙ্গে যে ওনার জীবনী কাহিনী রয়েছে, তো এই যে ব্যাপারটা বললেন আপনি, না কাজ হয়নি, তো কাজ হয়নি, সেটাকে ধরে ওই আমরা ওই কাজ ব্যাপারটা করতে যদি চাই। একটু বলতেন। দেখো, অনেক নাটক, অন্যান্য কথা লেখা হচ্ছে। আমি একটা নাম উচ্চারণ করি, রাজেন্দ্র মিশ্র, অভিরাজ রাজেন্দ্র মিশ্র। উনি বিদ্যুৎতমা বলে একটা নাটিকা লিখছেন, কালিদাসের পত্নী বিদ্যুৎতমা, তাকে নিয়ে। উনি সে নাটকের আরম্ভে বলছেন যে সরগুজা বলে একটা পর্বত আছে মধ্যপ্রদেশে, সেইখানে নাটক হতো। আর সেখানে কালিদাসের যে প্রিয়া, তার নাম হচ্ছে সুতনুকা, আর কালিদাস নিজে হচ্ছেন দেবব্রত। কালিদাসের অরিজিনাল নাম হচ্ছে দেবব্রত, আর সে হচ্ছে সুতনুকা। ওরা দুজনই মানে নাট্যশিল্পে দক্ষ ছিল। আর সরগুজা পর্বতে যে গুফা আছে, সেখানেও সেই রকম গর্ত ইত্যাদি আছে, যেখানে বাঁশ ইত্যাদি দিয়ে পর্দা করা যেতে পারবে, নাটক করা যেতে পারবে, সম্মুখে বসার জন্য জায়গা আছে, এরকম ব্যবস্থা আছে। উনি বলছেন যে কালিদাসের সেই কারণে এই সরগুজা অঞ্চলে উনার জন্ম। কিন্তু মেঘদূতের যে রামগিরি, সেটা সরগুজা নয়। ঠিক সেই রকম অনেক জায়গায় অনেক তথ্য আমরা দিতে পারবো, মানে আমরা খুঁজতে পারবো। সব তো আমার কাছে নেই, আমাদেরকে খুঁজতে হবে। তবে মেঘদূতের একটা আত্মজীবনী মূলক বই বলে একজন মালি, ওনার টাইটেল হচ্ছে মালি, ওনার পুরো নামটা মনে পড়ছে না। কালিদাসের সময় বিষয়ে উনি আলোচনা করার প্রসঙ্গে এই কথা বলেছেন যে হিন্দিতে বইটি, কি মালি মনে পড়ছে না। আর উনি সেখানে বলছেন যে মেঘদূতই হচ্ছে কালিদাসের আত্মজীবনী। কিন্তু উনি শুধু মত দিয়েছেন, একটা দুটো হয়তো প্রমাণ সুরাক দিয়েছেন, কিন্তু তার উপরে বিস্তৃত গবেষণা উনি করেননি। উনি তো কালিদাসের কাল বিষয়ে আলোচনা করছেন। তাই আমরা সেইটাকে ধরে কিছু আগিয়ে যাব এবং বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করব, বিভিন্ন পুঁথি এবং টিকা দেখে মেঘদূতের বিষয়ে এবং কালিদাসের জীবনীকে তর্জমা করব, সংযুক্ত করব,
তাহলেই হবে। ঠিক আছে, অনেক 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 কিছু বাকি ধন্যবাদ আছে। স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন যদি থাকে নির্দ্বিধায় করতে পারেন, যদি কারোর কোনো প্রশ্ন থাকে। স্যার আমার আছে একটি প্রশ্ন। হ্যাঁ বলো অভিষেক। হ্যাঁ স্যার, আপনাকে এবং অমিত স্যার দুজনকে আমার সশ্রদ্ধ প্রণাম। স্যার আমার প্রশ্নটা হলো, কালিদাসের যে সৌন্দর্য তত্ত্ব নিয়ে কাজটা কথা বললেন আপনি, ওটা কি কালিদাসের সমস্ত কাব্যকে নিয়েই করা যাবে? সবগুলো কাব্য না নিলে সৌন্দর্য তত্ত্বটা পুরোভাবে আসবে না। আচ্ছা, তার জন্য এর সবগুলো উপর, কাব্য ধরে করতে হবে, আচ্ছা সবগুলো এর উপরে নিতে তো হবে। কোনো হ্যাঁ এর উপরে তো কোনো কাজ হয়নি, সেক্ষেত্রে আমাদের ডাটা কালেকশনটা আমরা কিভাবে করব আর কি? পুরো ঋতুসংহার থেকে আরম্ভ করে মেঘদূতকে যদি ওনার পরিপূর্ণ সময়ের কাব্যগুলো গ্রহণ করা যায়, মেঘদূত পর্যন্ত সৌন্দর্য তাত্ত্বিক উনি যা বলছেন তাকে নিতে হবে। ধরা যাক আমি একটা উদাহরণ দিচ্ছি। ধ্রুবম বপুঃ কাঞ্চন পদ্ম নির্মিতম মৃদু প্রকৃত্যাত সসার মেঘত। পার্বতীর শরীর পঞ্চম সর্গে বলা আছে কুমার সম্ভবে যে পার্বতীর শরীর কাঞ্চন এবং পদ্ম দ্বারা তৈরি। এই কথাটা কি, তার ভিতরে ঢুকতে হবে। সেরকম আরেকটা জায়গায় বলছেন, ব্রহ্মচারী বলছে সেইখানেই যে সৌন্দর্যটা কখনো কোনো খারাপ কাজ করতে পারে না। এই কথাটাকে মৃচ্ছকটিকেও শূদ্রক বলছেন। আবার চারদত্ত যখন কোর্টে দাঁড়িয়েছে, বিচারক বলছে এমন সুন্দর যুবা, ইয়ে কখন বসন্ত সেনাকে মারতে পারে না। যে সৌন্দর্যটা সবসময় সৎকর্মের সাথে জড়িত, কালিদাস এবং শূদ্রক উভয় বলছেন। এই যে সৌন্দর্য তত্ত্বে অনেক কিছু লেগে আছে, সে সবকে বার করতে হলে শুরু থেকে ঋতুসংহার থেকে মেঘদূত পর্যন্ত সব খুঁজতে হবে, তাহলেই আসবে সেটা। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন আছে? নমস্কার স্যার, আমার একটা প্রশ্ন যেটা ছিল আপনার কাছে, সেটা হচ্ছে কালিদাসের যে গদ্যকাব্য বিষয়ক যে গ্রন্থটির কথা বললেন, সেটি কি পাওয়া যায় বা সেটি এখন মানে পাওয়া যায়, পাওয়া যায়। তোমাকে আরেকটা বাক্য শুনিয়ে দিচ্ছি। ষোলশত বালিকা মৌক্তিক শ্রেণিকা চন্দ্রিকা মণ্ডলোদ্ভাসী গণ্ডস্থল ন্যস্ত কস্তূরিকা পত্র রেখা সমুদ্ভূত সৌরভ সম্ভ্রান্ত ভৃগাঙ্গনা গীত সান্দ্রীভ বনমন্দ্র তন্ত্রিশ্বরে সুস্বরে ভাস্বরে, একটা বাক্যের অংশ হলো, কমা দিলাম, তারপরে এটা চালবে। এই কালিদাসের হচ্ছে গদ্য। অনেক পণ্ডিতরা বিশ্বাস করে এটা কালিদাসের গদ্য। শ্যামলা দণ্ডকম, এর নাম হচ্ছে শ্যামলা দণ্ডকম। এটা দাক্ষিণাত্যে বেশি প্রসিদ্ধ। তেলুগু টিকা ইয়ার উপরে আছে। তুমি যদি তেলুগু শিখে নেবে তাহলে বুঝে নেবে পুরোটা। তেলুগু টিকা আছে ইয়ার উপরে। সংস্কৃত টিকা আমি দেখিনি, কিন্তু তেলুগু টিকা আছে। আর তুমি দাক্ষিণাত্যে ইয়ে শ্যামলা দণ্ডকম কালিদাসের বলে অতি প্রসিদ্ধ, আর পশ্চিম পণ্ডিতরা জানে। আর তুমি ইয়ার উপরে কাজ করলে তো সবাই চমৎকৃত হয়ে যাবে যে কোথায় থেকে পেলো বলে। তাই তুমি অন্ধ্রপ্রদেশ যাও, সেখানে ঘুরো বিভিন্ন জায়গা, তাহলে পাবে, অবশ্যই পাবে। অনেক ধন্যবাদ। বেশ, একে একে আমরা বেশ অনেকগুলোই প্রশ্ন পেলাম, এবং বেশ ইন্টারেস্টিং সব প্রশ্ন। এবং আজকের এই পুরো সেশনটাতে যে বিষয়টা একেবারে লক্ষণীয়, যখনই আমরা গবেষণার বিষয়ে কিছু ভাবতে থাকি আর যখনই ভাবি যে কালিদাস নিয়ে কিছু করব, তখন উল্টো দিক থেকে যেন একটাই বান চলে আসে, কালিদাস নিয়ে গবেষণা করার আর কোনো জায়গায় নেই, যা ছিল সব হয়ে গেছে। মানে তার সাহিত্যে ফুল ফল পাখি গাছ সেগুলো নিয়ে পর্যন্ত কাজ হয়ে গেছে। তাই কালিদাসের মধ্যে নতুন আর কিছু পাওয়া যাবে না। কিন্তু আজকের সেশনটার পরে মনে হচ্ছে যে এমনি এমনি কালিদাস তো আর মহাকবি হননি, শুধু বিষয়কে দেখার দৃষ্টিটা আমাদের ছিল না। একটা পর্দা লাগিয়ে দেওয়া হয়েছিল, অলিখিত পর্দা, যে কালিদাসকে নিয়ে বহু ভাবা হয়ে গেছে, আর ভাবার কিছু নেই, আর ভাবনা চিন্তার কোনো স্কোপ নেই। কিন্তু আজকের পরে মনে হচ্ছে সত্যিই তো ভাবনা চিন্তার কি কোনো সীমা পরিসীমা আছে? আর কালিদাস এখানে সমস্ত
সমস্ত কবিদের থেকে উপরে মহাকবি কালিদাস, তাহলে তার বিষয়ে সত্যি কি ভাবার কোনো সীমানা, কোনো সীমাবদ্ধতা আছে? একেবারেই না। এবং সত্যি কথা বলতে স্যার আমাদেরকে বুঝিয়ে দিলেন কিভাবে ভাবতে হবে। চোখের সামনে থেকে সেই পর্দাটাকে সরিয়ে দিলেন যে এখনো অনেকটা পথ বাকি। যারা ভাবতে চাইছো কালিদাসকে নিয়ে, তারা এখনো ভাবতে পারো নতুন রূপে, নতুন ভাবে, নতুন দৃষ্টিভঙ্গিতে, নতুন আঙ্গিকে। স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য। এবং স্যারের প্রতিটা কথাতে যে বিষয়টা বারবার আমি অনুভব করতে পারছিলাম, আরো বলতে চাইছেন স্যার, স্যার যেন আরো কিছু বলতে চাইছেন, কিন্তু ওই যে সময়ের ঘড়ির কাঁটার টিকটিক শব্দ কোথাও যেন আমাদেরকে পেছন থেকে টেনে ধরছে। তো আমি স্যারকে আমাদের সকলের তরফ থেকে আরো একবার অনুরোধ করব, আগামী কোনো সেশনে স্যার এটার যদি কন্টিনিউশন হয়, এই বিষয়টা যদি আরেকটু ডেসক্রিপটিভলি বলা যায়, তাহলে আমরা খুব উপকৃত হব। বিশেষ করে যারা আগামীর গবেষণা সাহিত্য নিয়ে কাজ করতে চাইছে, কিন্তু বারবার একটা কথাই শুনছে, আর কি কাজ করবে, নতুন কিছু ভাবো। ওই গাছ ফুল ফল পাখি নিয়ে আর চলবে না। তাদের জন্য যেন একটা অমৃত সুধা এনে দিলেন স্যার আজকের এই সন্ধ্যাতে। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এতক্ষণ ধরে শুনলে সকলকে। আজকে এই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একদম শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করবে আমি অনন্ত বাবুকে অনুরোধ করব। অনন্ত। হ্যাঁ, অমিতদা শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাই স্যারকে এত সুন্দর একটি সত্র আমাদের সকলের সামনে প্রস্তুত করার জন্য। বিশেষভাবে আমরা সার্চ টু রিসার্চ বিএসএসএআই গ্রুপের তরফ থেকে আমরা অনুরোধ করেছিলাম স্যারকে আজকের সত্রটি নেওয়ার জন্য, এবং অত্যন্ত সুন্দর সাফল্যমণ্ডিত হয়েছে আজকের সত্র। তিনি আমারও শ্রদ্ধেয় অধ্যাপক, এবং তার কলম চালনায় বলি বা তার সংগ্রহে বলি, আমার গবেষণা জীবনটা 2016 সালে শুরু হয়েছিল বিশ্বভারতীতে। আমি তার জন্যও কৃতকৃত্য স্যারের কাছে, খুব কৃতজ্ঞ। এবং তার বিশ্বভারতীতে আমি যখন ছাত্র হিসাবে যোগদান করেছিলাম, গবেষক হিসাবে যোগদান করেছিলাম, সেই সময় সব সময় স্যারকে ডেকেছি। ডিপার্টমেন্টে স্যার বিভাগীয় প্রধান হিসাবে নিযুক্ত ছিলেন, কখনো স্যারকে রাগাতে দেখিনি। আমি এই বিষয়টা অবশ্যই আজকে ধন্যবাদ জ্ঞাপনের সময় বলবো, স্যারকে কোনো বিষয় নিয়ে কখনোই আমাদের ছাত্রদের বালক সুলভ বালিকা সুলভ চপলতা বশত অনেক কিছু হয়েছে, হয়তো একটা জিনিসের সিগনেচারটা হয়তো স্যার করে দিয়েছেন, কিন্তু তাও সেখানে কোনো একটা জিনিসকে অ্যাড করতে ভুলে গেছি, সেটাকে আবার ঠিক করিয়ে এনেছে স্যার, আবার এত ব্যস্ততার সত্ত্বেও স্যার আবার সেটাকে পুনরায় সিগনেচার করে দিয়েছেন। এই ছোট ছোট ঘটনাগুলো, এগুলো সত্যি মানে আজকে এবং এত সুন্দর একটা সন্ধ্যা আমাদের সকলকে উপহার দিয়েছেন। আমি সেই জন্য অবশ্যই আমার শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক অরুণ রঞ্জন মিশ্র মহাশয়কে ভূয় প্রণাম জানাই, নমস্কার জানাই। এবং একই সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার অগ্রজ প্রতিম শ্রদ্ধেয় অমিত কুমার দে মহাশয়কে, সার্চ টু রিসার্চ উইং এর প্রাণ পুরুষ, তার প্রতিষ্ঠাতা। তিনি এত সুন্দরভাবে একটি সত্র আমাদের সকল সত্রীমণ্ডলীর কাছে এনে দিয়েছেন তার জন্য। এবং আজকের সত্রটির শুরুতে তিনি মঙ্গলাচরণের মাধ্যমে শুরু করেছেন সমগ্র সত্রটিকে খুব সুন্দরভাবে সঞ্চালনার মাধ্যমে এগিয়ে নিয়ে গেছেন। এবং আমি সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের আমাদের সমগ্র সত্রীমণ্ডলীকে। প্রায় 72-73 জন, 70-73 সংখ্যক, এতগুলো সংখ্যক আজকে পার্টিসিপেন্ট ছিল, এতজন যোগদান করেছে, যার মধ্যে থেকে উল্লেখযোগ্য বহু প্রশ্ন উঠে এসছে। কালিদাসের বিষয়েও নতুন ভাবে ভাবনার বিষয় উঠে এসেছে আজকে, যেটা সত্যি অত্যন্ত ভালো লেগেছে আমাদের সকলের। বিশেষ করে তার জন্মস্থানের বিষয়টি, সেখানে স্যার যে স্পেশালি বিশেষভাবে রামগিরি পর্বত, আসলেই কালিদাস বর্ণিত রামগিরি পর্বতটি কোথায়, এই নিয়ে একটি মানে সংস্কৃতর সঙ্গে রিলেট করে সম্পর্ক করে একটি জিওগ্রাফিক্যাল, মানে যদি আমি বলি ভৌগোলিক ভাবে রামগিরি পর্বতটি আসলে কোথায়, এই নিয়ে একটি গবেষণা হতে পারে। এরকম বিভিন্ন বিষয় নিয়ে, কালিদাসের কাব্যে হস্তি, সেই নিয়ে কালিদাসের কাব্যে এবং তার সময়ে তিনি যে আমাদের
সনাতন সংস্কৃতির যে তিনি পুনরুদ্ধার করার জন্য শিব ঠাকুরের মানে শিবের পার্বতীর এনাদের বারবার বন্দনা করেছেন, এইভাবে নিজের কাব্যকে এগিয়ে নিয়ে গেছেন ইত্যাদি সমগ্র বিষয়গুলিকে স্যার আজকে সমগ্র বিষয়গুলিতে আলোকপাত করেছেন। সেই জন্য আমি বিশেষভাবে বারে বারে তাকে প্রণাম জানাই, শুভেচ্ছা জানাই। এবং একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। আমি শান্তি পাঠের মাধ্যমে আজকের সমগ্র সত্রটি অন্তিম পর্যায়ে সমাপ্তি সূচনা করছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। অসংখ্য ধন্যবাদ সকলকে।